নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়ান অ্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি এসএলএসটি নবম দশম যে আমাদের এক্সামটা আজকে কন্ডাক্ট করানো হয়েছে সুষ্ঠুভাবে, এবং আমরা কিন্তু এখানে ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন পেপারটি, এটা আমাদের নয়, একজন ছাত্র কিন্তু আমাদের পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, তার থেকে কিন্তু আমরা এটা পেয়েছি। ঠিক আছে, সেও নাকি সোশ্যাল মিডিয়াতেই পেয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা প্রশ্নপত্র এখানে যেটা পেয়েছি ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে, টোটাল এখানে 60টা প্রশ্ন রয়েছে। 60 নম্বরে আমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল, আমাদের 1.5 ঘন্টা টাইম থাকে, আমরা সকলে সেটা জানি। কি ধরনের প্রশ্ন এসেছে না এসেছে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। এত সহজ এক্সামে কোশ্চেনগুলো এসেছে, প্রতিটা কোশ্চেন কিন্তু আমাদের পিডিএফ থেকে এবং আমাদের ক্লাস থেকে একদম অল্প হাতে গোনা, তোমাদের হয়তো কটা 7-8টা হয়তো ক্লাস নিয়েছিলাম, তো তার মধ্যে থেকে কিন্তু তোমাদের সমস্ত 90%-এর উপর কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের পিডিএফ এবং ক্লাসের। যদি কেউ করে থাকো, ফলো করে থাকো, 90% সকলেই কিন্তু অ্যাটেম্প করতে পারবে। অবশ্যই তোমাদের যাদের সামনে এক্সাম রয়েছে 14 তারিখ, যেখানে আমাদের 11 এবং 12 যে আমাদের ক্লাসের যে এক্সামের জন্য এক্সামটা রয়েছে, যেটা 14 তারিখে কিন্তু এক্সাম রয়েছে 11-12-এ এসএলএসটি, তাদের জন্য কিন্তু তোমাদের সকলকে বলে রাখি যে পিডিএফটি আমাদের রয়েছে ইতিহাস থেকে, সেই পিডিএফটি কিন্তু সকলে কালেক্ট করে নেবে যারা এখনো পর্যন্ত নাওনি। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমাদের চলে আসবে। ইন্ডিয়ান হিস্ট্রি দ্য বেস্ট কোশ্চেন কিন্তু একদম সিকোয়েন্স ওয়াইজ কিন্তু করা রয়েছে। এছাড়া অন্যান্য ডব্লিউপি, কেপি, কনস্টেবল, এসআই, যে কোনো এক্সাম, এসএসসি, রেলওয়ে, সমস্ত এক্সামের জন্য ওটা আমাদের হিস্ট্রি একদম কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু ওখানে কমপ্লিট দেওয়া রয়েছে। ঠিক আছে, যে কোনো যাদের এক্সাম রয়েছে অন্যান্য সবাই নিতে পারো। তো চলো আমরা দেখে নিই আমাদের এখানে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে। প্রথম প্রশ্ন, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে গিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পিএন টেগোর যে ছদ্মনাম ছিল, সেখানে সেই ছদ্মনামে কিন্তু রাসবিহারী বসু জাপানে চলে গিয়েছিলেন। পরের প্রশ্ন, সুরাট অধিবেশন 1907 ভারতের যে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো আমরা জানি আমাদের জাতীয় কংগ্রেস থেকে দ্য ডিটেল ক্লাস কিন্তু করানো রয়েছে একদম, সকলে কিন্তু দেখে নেবে, অবশ্যই কিন্তু চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে প্রশ্ন অনেকগুলো এসেছে এবং আগামী দিনেও কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, টেলিগ্রামে কিন্তু তোমাদের আর একবার পিডিএফটা আমাদের যে ক্লাসটা রয়েছে সেটা কিন্তু শেয়ার করে দেওয়া হবে। আচ্ছা, এখানে কিন্তু রাসবিহারী ঘোষ, যিনি কিন্তু 1907-এর সুরাট অধিবেশনে তিনি কিন্তু এখানে সভাপতিত্ব করেছিলেন। আর এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী এখানে যে বিভাজনটা হয়েছিল সেটা এখানেই হয়েছিল। পরের প্রশ্ন, মুক্তিদাতা জার কাকে বলা হয়ে থাকে? যেটা কিন্তু দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয়ে থাকে মুক্তিদাতা জার। পরের প্রশ্ন কি আছে, বিক্রমশিলা মহাবিহার এটি প্রতিষ্ঠিত করেছিলেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ধর্মপাল। ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশিলা মহাবিহার। পরের প্রশ্ন, ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল? 1853 সালে প্রথম রেলপথের সূচনা হচ্ছে বোম্বে থেকে থানে, দীর্ঘ 21 মাইল। ঠিক আছে, এবং আমাদের ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে যেটা চালু হচ্ছে হাওড়া থেকে হুগলি 1854-তে। আর এটা শুরু করেছিলেন কে? লর্ড ডালহৌসি, ভারতের রেলপথের জনক বলা হয় তাকে। পরের প্রশ্ন, কোন রাজা শাসনকালে পার্সিক দূত আব্দুল রজ্জাক তিনি কিন্তু ভারতে ভ্রমণ করেছিলেন? তো সবকিছুই তোমাদের বলা রয়েছে অলরেডি ক্লাসে, দ্য ডিটেল আলোচনা করা রয়েছে একদম। এখানে কিন্তু দেওয়া রয়েছে যে দ্বিতীয় দেবরায় তিনি কিন্তু আব্দুল রজ্জাক তিনি ভারত ভ্রমণ করেছিলেন এই দ্বিতীয় দেবরায়ের রাজার শাসনকালে। পরের প্রশ্ন, টিলসিটের সন্ধি এটা কবে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়েছিল? যেটা কিন্তু ঋগ বৈদিক যুগের পরবর্তী বৈদিক যুগ যেটা এসেছিল, বা যেটাকে আমরা তোমাদের আরেকটা বলা হয় যে পরবর্তী বৈদিক যুগ বা উত্তর বৈদিক যুগ। ঠিক আছে, অপশানে আমাদের ছিল এটা, এটা আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন সুলতান দাসেদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? যেটা কিন্তু ফিরোজ শাহ তুগলক তিনি কিন্তু তৈরি করেছিলেন দাসেদের রক্ষণাবেক্ষণের জন্য। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস যেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 72 জন প্রতিনিধি নিয়ে প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, আর সেই সময় কিন্তু লর্ড ডাফরিন ছিলেন ভাইসরয়। পরের প্রশ্ন, আর উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন সেই সময় প্রথম সভাপতি। সেরানের যুদ্ধ কোন দেশ পরাজিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ফ্রান্স কিন্তু এখানে পরাজিত হয়েছিল সেরানের যুদ্ধে। পরের প্রশ্ন, আগের দিনের ক্লাসে কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের ছিল, তোমরা যারা দেখোনি দেখে নেবে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় তাৎক্ষণিক কারণ কি ছিল? অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক হঠাৎ কারণটা কি ছিল? যেটা কিন্তু ছিল যে আর্চডিউক ফার্দিনান্দের হত্যা। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? অবশ্যই সোরজলুই তিনি কিন্তু ছিলেন ফ্রান্সের রাজা সেই সময়।
পরের প্রশ্ন আছে, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেছিলেন? অবশ্যই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি। আগের দিনে ক্লাসেই তোমাদের দেওয়া রয়েছে, সিকান্দার লোদি 1504-এ কিন্তু আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন আছে, তানসেনের প্রকৃত নাম কি ছিল? অবশ্যই আমরা সকলে জানি তানসেনের প্রকৃত নাম ছিল কি? রামতনু পান্ডে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটা কোশ্চেন কিন্তু এখানে সঠিক উত্তর মার্ক করাই রয়েছে, যেই করুক কাজটা ভালোই করেছে। তো এটা কিন্তু আমাদের নয়, প্রথমেই বলে দিলাম এটা আমাদের নয়, এটা কোনো একজন ছাত্র সে কিন্তু এটা শেয়ার করেছে, সেও ওই কোনো না কোনো গ্রুপ থেকে হয়তো পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, হরপ্পা সভ্যতা কোন ধাতু অজানা ছিল? অলরেডি তোমাদের ক্লাস দেওয়া রয়েছিল যে হরপ্পা সভ্যতাবাসীরা লোহার ব্যবহার জানতো না, তারা ঘোড়ার ব্যবহার জানতো না, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1894 সালে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়। কোশ্চেন কিন্তু একদম ইজি লেভেল, আমি হয়তো ভাবতেও পারিনি যে মাস্টারির যে কোশ্চেন সেটা এসএলএসটি কোশ্চেন এরকম লেভেল হতে পারে, ঠিক আছে। কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন? সঠিক অ্যান্সার আহমেদাবাদ সুদি যে ধর্মঘট, সেটাই কিন্তু এই অনশনকে গান্ধীজি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেছিলেন? অবশ্যই জওয়াহরলাল নেহরু, তিনি কিন্তু এটি তৈরি করেন। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জমিদান করেছিলেন? অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আকবর। সম্রাট আকবর কিন্তু অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জমিদান তিনি করেছিলেন। হিন্দু মেট্রোপলিটন কলেজ এটি কবে স্থাপিত হয়েছিল? এটা অনেকের কনফিউশন হতে পারে, সঠিক অ্যান্সার কিন্তু 1817 সালেই হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে দিল্লি থেকে ময়ূর সিংহাসন কে নিয়ে চলে গিয়েছিলেন? ভালো প্রশ্ন। নাদির শাহ, তিনি 1739-এ তিনি ভারত আক্রমণ করেছিলেন, সেই সময় তিনি কিন্তু দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কোন বেদে গায়ত্রী মন্ত্র কথা উল্লেখ রয়েছে? গায়ত্রী মন্ত্র যেটা কিন্তু উল্লেখ রয়েছে ঋগ্বেদে। আর ঋক সাম যজুর অথর্ব এই চারটে বেদে রয়েছে, আর সামবেদ কিন্তু আমাদের গানের সাথে সম্পর্কিত। আচ্ছা, জিন্দাবীর কাকে বলা হয়ে থাকে? অবশ্যই এখানে মুঘল সম্রাট ঔরঙ্গজেব, তিনি কিন্তু জিন্দাবীর নামে পরিচিত। এবং এই ঔরঙ্গজেব কবে মারা যান? তিনি 1707-এ তিনি কিন্তু মারা গিয়েছেন। আচ্ছা, তোমাদের বলে দিই, তোমরা লেভেল দেখেই কিন্তু বুঝতে পারছো যে কী ধরনের লেভেল রয়েছে আমাদের রাজ্যের এক্সামে, ঠিক আছে। অনেকে আমরা যখন ক্লাস নিতাম তখন কি বলতো, এই লেভেলের কোশ্চেন কোনো পরীক্ষায় এখন আসে না, এটা 2025, এই ধরনের এক্সামে কিন্তু কোশ্চেন আসে না। কিন্তু সেটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ, একদম লেটেস্ট আজকের কোশ্চেন, যেখানে কিন্তু এই ধরনের এত ইজি লেভেলের কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে, তা আবার একটা মাস্টার ডিগ্রি, যেখানে 9-10-এর শিক্ষক নিয়োগের একটা পরীক্ষায়। তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে মদন মোহন মালব্য। পরের প্রশ্ন, কে মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন। পরের প্রশ্ন, নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিন চন্দ্র পাল সম্পাদনা করতেন? তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ ইন্ডিয়া। ইয়ং বেঙ্গল, যেটা কিন্তু ডিরোজিয়ার সময় ছিল। পরের প্রশ্ন আর কি আছে, ত্রিশক্তি সংগ্রামের নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? তো আমরা সকলেই জানি ত্রিশক্তি সংগ্রাম যেটা হয়েছিল পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে, যেখানে চোল কিন্তু এখানে ছিল না। কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া সংকলন করেছিলেন? বিশ্বকোষ, যেটা কিন্তু অবশ্যই দিদেরও। পরের প্রশ্ন, স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়ে থাকে? যেটা কিন্তু পেনিনসুলার যুদ্ধ হয়েছিল, তাকে কিন্তু স্পেনীয় ক্ষত কিন্তু বলা হয়ে থাকে। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা এখানে দেখে নেব যে সমস্ত পিডিএফ আমাদের কাছে রয়েছে, আর যেখান থেকে তোমাদের 80%-এর ওপর অলরেডি চলে এসেছে, এবং আমাদের ক্লাস 4-5টা রয়েছে, সেগুলো যদি করে থাকো তাহলে তোমরা প্রায় 90%-এর ওপর কিন্তু স্কোর করতে পারবে। আগামী দিনে যাদের আমাদের 11-12-এ যাদের এক্সাম রয়েছে 14 তারিখ, আগামী 14 তারিখ, তারা সকলে কিন্তু এই পিডিএফটা সকলে কিন্তু কালেক্ট করে নেবে, কারণ এখান থেকে কিন্তু হিস্ট্রি দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা রয়েছে। কি রয়েছে এখানে আমরা দেখে নেব, তার আগে আমরা এই নাম্বারটি নোট ডাউন করে নেব, কারণ এই নাম্বারেই যোগাযোগ করবো আমরা যে কোনো পিডিএফের জন্য। এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমাদের শুরু হচ্ছে, একদম প্রাচীন, সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে। তারপর আমাদের এখানে পরপর রয়েছে বেদ সম্পর্কে, একদম ঋগ্বেদ, সব কিছু এখানে রয়েছে। গায়ত্রী মন্ত্র যেটা কিন্তু আমাদের রয়েছে এক্সামে এসেছিল, সেটা কিন্তু অলরেডি আমাদের এখানে পিডিএফে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত কিন্তু ঋগ্বেদ সম্পর্কে দেওয়া রয়েছে। এর পর আমাদের কিন্তু রয়েছে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ কিন্তু সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত, এটাও কিন্তু অলরেডি আমাদের এক্সামে চলে এসেছে, ঠিক আছে। এইভাবে বেদাঙ্গ, তারপর সিন্ধু সভ্যতা, পুরাণ, সিন্ধু সভ্যতা সম্পর্কে তার ডিটেল ক্লাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। সব কিছু সমস্ত প্রশ্ন উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু আমাদের প্রতিটা প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে।
এইভাবে কিন্তু আমাদের প্রাচীন ভারত রয়েছে। তারপরে আমাদের হরজঙ্গ বংশ, যেখান থেকে কিন্তু প্রশ্ন অলরেডি একটা চলে এসেছে, সেটাও কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। দিল্লি সুলতানি থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল তোমাদের ক্লাসও দেওয়া রয়েছিল, এছাড়া আমাদের পিডিএফও পুরোটা কমপ্লিট রয়েছে এখানে। এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আশা করছি তোমাদের আসবে না আগামী দিনে যারা এসএলএসটি 11-12-এর জন্য প্রস্তুতি নিচ্ছ। সমস্ত গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো দেওয়া রয়েছে, পরপর দেওয়া রয়েছে, একদম সাল অনুযায়ী দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু সুন্দরভাবে ওয়ান লাইনার ফরম্যাটে দেওয়া রয়েছে, একদম কনসাইজ ওয়েতে কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া কিছু ওয়ান লাইনার ফরম্যাটে কিছু প্রশ্নোত্তরও দেওয়া রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্লোগান, উক্তি। টোটাল পিডিএফটা কিন্তু আমাদের 80টা পেজের মধ্যে কমপ্লিট করানো রয়েছে। এবং এখানে আমাদের কিন্তু বিশ্ব ইতিহাস থেকেও কিছু গুরুত্বপূর্ণ, যেখানে ইউরোপের থেকে আমাদের কোশ্চেন আসছে, তো সেখানকারটা এখানে অল্প কিছুটা কভার করা রয়েছে। এখানে বেশিরভাগটা কিন্তু কভার করা রয়েছে প্রাচীন, মধ্য, আধুনিক ভারতের ইন্ডিয়ান হিস্ট্রি কমপ্লিট। শেষের দিকে আমরা দেখব কিছু ইতিহাসের ওয়ান শট টাইপের কোশ্চেন অ্যান্সার, যেগুলো আগামী দিনে আমাদের সমস্ত এক্সামে কিন্তু আসতে চলেছে। তো এই টোটালটা যদি তোমরা কমপ্লিট করে নাও, আশা করছি ইতিহাস থেকে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আগামী দিনে এসএসসি দাও, রেলওয়ে, এসএসসি সিজিএল, সিএইচএসএল এক্সাম, এসএলএসটি যে কোনো এক্সাম, ডব্লিউবিপিএসসি বা ক্লার্কশিপ মিসলেনিয়াসের কোশ্চেন, ডব্লিউবিসিএস এর কোশ্চেন, এমনকি তোমরা আমাদের যে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে সামনে, সেখানেও কিন্তু তোমরা এখান থেকে টোটাল যে সমস্ত প্রশ্ন রয়েছে এর মধ্যে থেকে তোমাদের চলে আসবে। এখনো পর্যন্ত তোমাদের বলছি, যদি পরবর্তীতে দেরি করো সেটা তোমাদেরই লস হবে, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা সেই নাম্বারে যোগাযোগ করবে এবং কমেন্ট সেকশনেও নাম্বারটা পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া অন্যান্য পিডিএফ এর মধ্যে রয়েছে আমাদের 1 থেকে 7 নম্বর পর্যন্ত এই সমস্ত পিডিএফ, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত আমাদের রয়েছে বর্তমান, এবং আগস্টটাও তোমরা পেয়ে যাবে 10 থেকে 12 তারিখের মধ্যে। এছাড়া এনটিপিসি 3, 4, 5, 6 এগুলো সবই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর, যেগুলো এখানে দেওয়া রয়েছে। এনটিপিসি আগামী দিনে বা রেলওয়ে যে কোনো এক্সাম দিতে যাও না কেন, এগুলো সবই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এছাড়া এসএসসিজিডি 2024 প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। গ্রুপ সিডি যারা যারা এক্সামে প্রিপারেশন নিচ্ছ, বা ডব্লিউবিপিএসসি বা আমাদের ডব্লিউপিকেপি, এসআই বা কনস্টেবল, যে কোনো এক্সাম নাও না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়তেই হবে। আর এখান থেকেই কিন্তু তোমরা 100% কিন্তু কমন পাবে কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো এক্সামের জন্য। পরের প্রশ্ন আছে, গাঁথা সপ্তশতীর লেখক কে রয়েছেন? সাতবাহন রাজা হলের লেখা গাঁথা সপ্তশতী আমরা সকলেই জানি। পরের প্রশ্ন, নিম্নলিখিত নেতাদের মধ্যে হোম রুল লীগে যোগদান করেন কে? সঠিক অ্যান্সার, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি কিন্তু উপস্থিত ছিলেন হোম রুল লীগে। পরের প্রশ্ন, দিল্লি সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? তো প্রথম সার্বভৌম শাসক কিন্তু ছিলেন কিন্তু ইলতুৎমিশ, এবং প্রথম এই দিল্লি সুলতানি বংশ হচ্ছে, সেটা হচ্ছে দাস বংশ, বা আমাদের মামলুক ডাইনেস্টি, ঠিক আছে, যেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কে? মোহাম্মদ ঘোরেরই একজন দাস বা কৃতদাস, যার নাম কুতুবুদ্দিন আইবক। এই কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। কোয়াতুল এখানে কিন্তু তিনি যেটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে কুতুব মিনার তৈরি করেছিলেন, যার উচ্চতা 72.5 মিটার। এবং এখানে কিন্তু পরবর্তীকালে এই কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন ইলতুৎমিশ। ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে আমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলি, কোথায় দেওয়া রয়েছে? আমাদের পিডিএফে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে, কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য ঘাঁটি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1651 সালে। গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন? গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন কোথায়? বোধগয়াতে। তো গয়া আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, কোন কোন বছরে পানিপথে তিনটি যুদ্ধ সংগঠিত হয়েছিল? অলরেডি আমাদের এগুলো সব করানো রয়েছে। 1526 সালে, 1556-তে এবং 1761-তে তিনটি যুদ্ধ হয়েছিল পানিপথের, আগের দিনই করানো হয়েছিল এটা। পরের প্রশ্ন আছে, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেছিলেন? যিনি কিন্তু করেছিলেন আলাউদ্দিন খলজি। তিনি রেশনিং ব্যবস্থাও করেছিলেন এবং তিনি আলাই দরওয়াজা তৈরি করেছিলেন, আলাউদ্দিন খলজি। এবং এই প্রশ্নটা কিন্তু আগের দিনের কোশ্চেন কিন্তু এটা ছিল। আলাউদ্দিনের সম্পর্কে আরেকটা কোশ্চেন কিন্তু এখানে এসেছে, সেটা হচ্ছে আলাউদ্দিনের সেনাপতির নাম কি? যিনি কিন্তু ছিলেন মালিক কাফুর, যাকে কিন্তু বলা হয় হাজার দিনারি। কারণ এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে, কারণ তাকে হাজার দিনার দিয়ে কেনা হয়েছিল। তো সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, অলরেডি আমাদের আগের ক্লাসে দেওয়া রয়েছে, দেখে নেবে তোমরা সকলে। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাশিয়া ছিল না, যেখানে জার্মানি, অস্ট্রিয়া এবং ইটালি সকলেই ছিল। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশন এর সদস্য ছিলেন না? সঠিক অ্যান্সার হয়ে যাবে কে ছিলেন? স্টাফোর্ড ক্রিপ্স ছিলেন, এভি আলেকজান্ডার, পেথিক লরেন্স ছিলেন এখানকার হেড ছিলেন, ঠিক আছে। তো সিরিল র্যাডক্লিফ তিনি কিন্তু ছিলেন না। আর র্যাডক্লিফ থেকে আমরা কি জানতে পারি না, র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে রয়েছে? ভারত এবং পাকিস্তান এবং ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি আছে, বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? তিনি কিন্তু বিম্বিসার ছিলেন মগধের হরজঙ্গ বংশ, প্রথম বংশ। বিম্বিসার ছিলেন সেই বংশের রাজা, এবং বিম্বিসারকে একটা উপাধি ছিল, সেটা হচ্ছে আমাদের কি, বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, ঠিক আছে। এবং তার পুত্র হচ্ছে অজাতশত্রু, যার উপাধি ছিল কুনিক, পরীক্ষায় আসে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন? কোথায়?
দৌলতাবাদে। দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। আগের ক্লাসেই তোমাদের এই সমস্ত ক্লাস করানো হয়েছে। কি বলবো, তোমাদের আগের দিন যে সমস্ত প্রশ্ন করা রয়েছে সেই এক সেম ক্লাস থেকে তোমাদের অলরেডি 5, 6, 7, 8টা কোয়েশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে, ঠিক আছে, একটা সিঙ্গেল ক্লাস থেকে। পরের প্রশ্ন, আজাদিন ফৌজ কবে কোহিমা দখল করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা আমাদের 1944 সালে। পরের প্রশ্ন, দিব্য বা দিব্যক কোন বিদ্রোহের নেতা ছিলেন? অবশ্যই কৈবত্র বিদ্রোহের নেতা ছিলেন দিব্যক। পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের বা জ্যাকোবিন সদস্যের যে প্রধান নেতা কে ছিলেন? সঠিক অ্যান্সার রোবস্পিয়ার। পরের প্রশ্ন আছে, থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন? অ্যানিমেশন থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের 5 বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন? অবশ্যই প্রয়াগে। পরের প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়ে থাকে? যেটা কিন্তু সঙ্গীত সম্পর্কে আমরা জানতে পারি সামবেদ থেকে, ঠিক আছে, আর যজুর্বেদ, অথর্ববেদ এগুলো তোমরা দেখে রাখবে। কলকাতা সুপ্রিম কোর্ট কবে এটি স্থাপিত হয়েছিল? 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 সালে, ঠিক আছে। স্যার এলিজা এমপি কিন্তু এখানকার প্রথম কে ছিলেন? অবশ্যই বিচারপতি ছিলেন। উরের ডিসপ্যাচ কোন বছর এটি প্রকাশিত হয়েছিল? 1854 সালে উরের ডিসপ্যাচ প্রকাশিত হয়। শিক্ষা সম্পর্কিত যে সমস্ত নীতিগুলো এখানে ছিল। জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা রয়েছে? এই প্রশ্নের উত্তরটি এখানে যে দাগিয়েছে সেখানে একটু ভুল করে ফেলেছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 18টি। জাতকের সাহিত্যে কিন্তু টোটাল 18টি কিন্তু রয়েছে গিল্ডের কথা, বাদবাকি সমস্ত উত্তর ঠিক আছে। হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছে? যেটা কিন্তু হরিয়ানার বানওয়ালিতে। কোথায়? হরিয়ানা বানওয়ালি, যেটা আমাদের ভারতে অবস্থান করছে। পোড়ামাটির লাঙল কিন্তু এখানে পাওয়া গেছে। হরপ্পা সভ্যতা অন্যান্য আমাদের যে সাইটগুলো রয়েছে সেগুলো দেখতে হবে, যেমন হরপ্পা সভ্যতার মধ্যে যেটা আমাদের দেখতে হবে, হরপ্পা সভ্যতা এটা আবিষ্কার করা হচ্ছে কত সালে? 1921-এ দয়ারাম সাহানি এটি আবিষ্কার করছেন। 1922-এ রাখাল দাস ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করছেন, যেখানে বৃহৎ স্নানাগার এবং শৌচাগার পাওয়া গেছে। এছাড়া আমাদের এখানে রয়েছে গুজরাটের লোথাল রয়েছে, যেখানে কিন্তু আমাদের এটা কিন্তু একটা বন্দর শহর ছিল লোথাল, ঠিক আছে। এখানে কিন্তু ধান চাষেরও প্রমাণ পাওয়া যায়। এছাড়া অন্যান্য আরও রয়েছে, আরেকটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে কি ধোলাভিরা। ধোলাভিরা কিন্তু এখানে জলাশয় তো আছেই, তার সাথে সাথে দেখে রাখবে এটা কিন্তু 2021-এর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। পরের প্রশ্ন, কার শাসনকালে টমাস রো ভারতে এসেছিলেন? অবশ্যই মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় তিনি কিন্তু এসেছিলেন টমাস রো। মালিক কাফুর কে ছিলেন? অবশ্যই আমরা দেখে নিয়েছি, মালিক কাফুর কিন্তু আলাউদ্দিন খলজির সময়ে তিনি কিন্তু তার সেনাপতি ছিলেন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? তো এটা আমরা দেখে নিয়েছি 1885 সালে প্রথম অধিবেশন, যেটা কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং প্রথম অধিবেশন যেটা হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। 72 জন প্রতিনিধি নিয়ে এই বৈঠকটি হয়েছিল, যেখানে উমেশ চন্দ্র ব্যানার্জি এখানকার সভাপতিত্ব করেছিলেন। কালীবঙ্গান এটা কোন নদীতে অবস্থান করছে? যেটা ঘরঘরা নদীতে অবস্থান করছে কালীবঙ্গান। পরের প্রশ্ন, কোন সুলতান অশোকের স্তম্ভ এটা দিল্লিতে নিয়ে এসেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক, তিনি কিন্তু অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন। গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের প্রশ্ন আছে, আর এই সমস্ত প্রশ্ন অলরেডি আমাদের পিডিএফে সবই দেওয়া রয়েছে, ঠিক আছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার অ্যানি বেসান্ট। আর যদি বলা হতো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে কি হতো? সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা বলা হয়ে থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মেটকাফ, চার্লস মেটকাফকে। বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন? প্রথমে তো ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন কে? অবশ্যই বলবে তোমরা, যেটা কিন্তু করেছিলেন কে তোমরা বলবে, সেটা আমি বলবো না এখন। আর মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন মীর কাসিম। আর এখানে কিন্তু তোমরা দেখবে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, সমস্ত প্রশ্ন প্যাটার্ন তোমরা বুঝতেই পারছো, যেটা কিন্তু আমাদের রাজ্যের যে ডব্লিউপি কনস্টেবলের এক্সাম হয় তার থেকেও কিন্তু এখানকার নিম্নমানের কোশ্চেন কিন্তু রয়েছে। পাট্টা এবং কবিলিয়ত যেটা কিন্তু প্রবর্তন করেছিলেন কে? শেরশাহ। শেরশাহ জিটি রোডের ব্যবস্থাও করেছিলেন। তো এই সমস্ত টোটাল 7টা কোশ্চেন ছিল আমাদের এসএলএসটি নবম দশম যে কোশ্চেন পেপার। টোটাল 7টা প্রশ্ন ছিল, 1.5 ঘন্টা টাইম থাকে, অনেক টাইম, 1.5 ঘন্টা মানে, তাও আবার 7টা প্রশ্নের জন্য, যেখানে আমাদের কনস্টেবলে মাত্র 85টার জন্য থাকে 60 মিনিট। তো অবশ্যই এখানে কিন্তু তোমাদের কনস্টেবলের থেকেও একদম ইজি মানের কোশ্চেন আছে ডব্লিউবি এসএসসি 9-10-এর, ঠিক আছে। তো আগামী দিনে 11-12-এর কোশ্চেন পেপারও আশা করা যাচ্ছে প্রায় এরকমই থাকবে। যাদের প্রয়োজন রয়েছে পিডিএফের, অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নেবে। অবশ্যই তোমাদের বলবো যে পিডিএফটা রয়েছে, সামান্য প্রাইস রয়েছে একদম। তো যাদের প্রয়োজন রয়েছে ইতিহাসের জন্য 11-12-এর জন্য আগামী 14 তারিখ আমাদের এক্সাম রয়েছে 11-12-এর,
তো যাদের এক্সাম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা কিন্তু নিয়ে নিতে পারো। এখানে বেশিরভাগ ফোকাস করা হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে প্রাচীন, মধ্য, আধুনিক, যেখানে কিন্তু সমস্ত এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে, শুধু এসএলএসটি বলে নয়। আগামী দিনে যারা এসএসসি, রেলওয়ে বা অন্যান্য ডব্লিউপি, কেপি কনস্টেবল, এসএসসি, পিএসসি যে কোনো এক্সাম দাও, অবশ্যই সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে। যাদের প্রয়োজন আছে এই নাম্বারে যোগাযোগ করবে। এছাড়া অন্যান্য পিডিএফ এর মধ্যে রয়েছে এই 7টি পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন আছে সেটা নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকে নিয়ে নেবে, কারণ এখানে কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু দেওয়া রয়েছে। প্রতি মাসে 450 কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ঠিক আছে। টোটাল 20 টাকা পার মান্থ কিন্তু এখানে দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার যেটা বলছি সেটা হচ্ছে, যে সমস্ত পিডিএফগুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইতিহাস সহ সমস্ত পিডিএফের যে ডেমো পিডিএফ দেখার জন্য ওই নাম্বারে যোগাযোগ করবে, অথবা টেলিগ্রামের গ্রুপে যোগাযোগ করতে পারো, সেখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ডেমো পিডিএফ। অবশ্যই নাম্বারটা যোগাযোগ করবে, সেটাই বেস্ট। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।